সাথেই আছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছেন, কোন দেশ কেবল নিজের দেশের সব লোককে টিকা দিয়ে করোনা ভাইরাস মুক্ত হয়ে যাবে ভেবে থাকলে সেটা বিরাট ভুল। বাংলাদেশে করোনা ভাইরাসের সময় বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে মাত্রাতিরিক্ত বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ। ফেব্রুয়ারি মাসে আমাদের বিল ছিল ৩,০৮৫, মার্চে সেটা ৪,৫৩৮, এপ্রিলে ৬,১৯৫, কিন্তু মে মাসে আমাদের যে বিলটা দিল সেটাতে টোটাল বিল ওরা গড় করেছে ৩৩,২০২ টাকা। এত বেশি বিল কিভাবে? করোনা ভাইরাসের পর বাংলাদেশের নতুন কর্মসংস্থানের ভবিষ্যৎ কি থাকবে এ নিয়ে বিশেষ আলোচনা। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলছেন, কোন দেশ যদি এমনটি ভেবে থাকে যে তারা অন্য দেশগুলোকে বাদ রেখে কেবল নিজের দেশের সব লোককে টিকা দিয়ে করোনা ভাইরাস মুক্ত হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। কিভাবে করোনা ভাইরাসের একটি সুলভ টিকা, পরীক্ষা এবং চিকিৎসা খুঁজে পাওয়া সম্ভব তা নিয়ে এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন। মালাউইতে গত মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দ্বিতীয়বারের মতো যে ভোট হয়েছে সেটি বাতিলের দাবি জানিয়েছে সেই দেশের শাসক দল। দলটি অভিযোগ করছে তাদের ভোট পর্যবেক্ষকদের উপর হামলা করা হয়েছিল। নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে বিরোধী দলের প্রার্থী লাজারাস চাকাওয়েরা বিরাট ভোটের ব্যবধানে জিতেছেন। তিব্বতের মালভূমিতে চীনের সৈনিকদের খালি হাতে লড়াইয়ের কলা কৌশল শেখাতে চীন সেখানে মার্শাল আর্টের ২০ জন যোদ্ধা পাঠিয়েছে। একটি বিতর্কিত সীমান্ত এলাকায় চীন এবং ভারতের সৈনিকদের মধ্যে এক হাতাহাতি লড়াইয়ে বহু ভারতীয় সৈনিক নিহত হওয়ার পর চীন এই পদক্ষেপ নিল। ভারতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, করোনা ভাইরাস মোকাবেলায় তার দেশ আরো অনেক দেশের চাইতে ভালো করছে। তিনি বলেন, অনেকেই ধারণা করেছিলেন এই ভাইরাসের বড় রকমের প্রভাব পড়বে, কিন্তু লকডাউনের মতো পদক্ষেপ ভারতকে সাহায্য করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত হারে সংক্রমণের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। আফগানিস্তান ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের ২ জন কর্মী রাজধানী কাবুলে বোমা হামলায় নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন তাদের গাড়িতে একটি চৌম্বকীয় বোমা লাগানো ছিল। নিহতদের মধ্যে একজন তরুণী, যিনি কমিশনের আইনি উপদেষ্টা হিসেবে কাজ করতেন, আর অন্যজন তার ড্রাইভার। এই হামলার দায় দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। বিশ্বের বৃহত্তম প্রসাধনী কোম্পানি লরিয়াল ঘোষণা করেছে যে তারা তাদের পণ্য থেকে ফর্সা এবং সাদা করার মতো শব্দগুলো বাদ দিচ্ছে। বিশ্বজুড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের মুখে এটি তৃতীয় কোনো কোম্পানি যারা এই উদ্যোগ নিল। লরিয়াল আফ্রিকা, এশিয়া ও ক্যারিবিয়ার বহু দেশে রং ফর্সাকারী ক্রিম বিক্রি করে থাকে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ করছেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর গত কয়েক মাসে তাদের কাছে স্বাভাবিকের চাইতে অনেক বেশি হারে বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। করোনা ভাইরাস লকডাউন শুরু হওয়ার পর বাংলাদেশে ঘরে ঘরে গিয়ে বিদ্যুতের মিটার দেখে বিল তৈরির ব্যবস্থাটি বন্ধ ছিল। একই সঙ্গে বিদ্যুৎ বিল আদায়ের ব্যাপারটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এখন একসঙ্গে কয়েক মাসের বিদ্যুৎ বিল এবং মাত্রাতিরিক্ত বিল করা হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এমন সময়ে ৩ মাসের বিল একসঙ্গে করাকে বেআইনি বলে দাবি করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই সমস্যার সমাধান নিয়ে সরকার কি ভাবছে জানার চেষ্টা করেছেন সহকর্মী সঞ্জনা চৌধুরী। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাফানি রাফা গত ১৭ বছর ধরে এলিফ্যান্ট রোড এলাকায় থাকেন। প্রতি মাসে তার বিদ্যুৎ বিল আসে গড়ে ৪,০০০ টাকার মতো। গত মার্চ ও এপ্রিল মাসে এই বিল কিছুটা বাড়লেও শুধুমাত্র মে মাসে প্রায় ২০,০০০ টাকার বিল পাঠানো হয়। হঠাৎ এত বিল আসার কারণ জানতে তিনি স্থানীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাননি। ফেব্রুয়ারি মাসে আমাদের বিল ছিল ৩,০৮৫, মার্চে সেটা ৪,৫৩৮, এপ্রিলে ৬,১৯৫, কিন্তু মে মাসে আমাদের যে বিলটা দিল সেটাতে টোটাল বিল ওরা গড় করেছে ৩৩,২০২ টাকা। তার মানে মে মাসে প্রায় ২০,০০০ টাকার মতো বিল শুধু এক মাসে। মে মাসে কোনো গরমই ছিল না যে আমাদের এত ইসিও ইউজ হয়নি।
তাহলে এত বেশি বিল কি হবে? আপনারা কি বিদ্যুৎ অফিসে গিয়েছেন অভিযোগ নিয়ে? গিয়েছিলাম, কিন্তু ওরা এভাবে বুঝালো এপ্রিল অনুযায়ী বিল গড় করে মেতে বিল করা হয়েছে। মানে আমরা না বুঝলাম না, ক্লিয়ার আনসার চাচ্ছিলাম। এছাড়া ঢাকার বাইরে পল্লী বিদ্যুতের লাইন যারা ব্যবহার করেন তাদের বিলেও এমন অস্বাভাবিক চিত্র দেখা গেছে। খুলনার কয়রা উপজেলার বাসিন্দা জয়ন্ত মুখার্জিকেও পড়তে হয়েছে এই ভুতুড়ে বিলের ফাঁদে। গত এপ্রিলে আমার বাসার বিল আসছিল 803 টাকা। পরে আমার এক ভাইয়া ও পল্লী বিদ্যুতের কাজ করে, ওটা ঠিক করে দিল, 82 টাকা বিল আসলো। আবার আমি 3 মাস যাবৎ খুলনার বাসায়, আমার শহরের বাসায় ছিলাম না, লক করা ছিল, সেই বাসাতেও ঠিক একই বিল। যেখানে 3 মাস কেউ ছিল না সেখানে বিল আসছে 600 টাকা, 700 টাকা, 554 টাকা, এরকম বিল আসছে গত 3 মাস যাবৎ। আমি সেই বিলের কাগজ নিয়ে যখন অফিসে গেছি, তারা আমাকে হুমকি দামকি মামলার ভয় বলল। এই এলাকা প্রায় প্রত্যেকেরই এই একই সমস্যা, মানে যেটা অস্বাভাবিক ভাবে বিদ্যুতের বিল আসছে, যেটা কেউ কল্পনাও করিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের পক্ষ থেকে জুন মাস পর্যন্ত বিলম্ব ফি ছাড়া বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা দেওয়া হয়। সে হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় জুন মাসের মধ্যে সব বকেয়া বিল পরিশোধের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC 1 মার্চ থেকে বিদ্যুতের নতুন দাম 5 থেকে 10 ভাগ বাড়িয়ে কার্যকর করায় এবং বছর শেষে রাজস্ব আদায়ের কারণে এত অস্বাভাবিক বিল এসেছে বলে মনে করা হচ্ছে। ভোক্তাদের এমন ভোগান্তির মুখে ফেলা বেআইনি বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। ইউটিলিটির এভাবে বিল করার কোনো এখতিয়ার নেই। ভোক্তার স্বার্থ সুরক্ষা করা, অসাধু ব্যবসা প্রতিরোধ করা, এটা বিআরসির দায়িত্ব। সুতরাং বিআরসির কাছে আমরা কি পদ্ধতিতে বিল করতে হবে তার একটা গাইডলাইন তৈরি করার জন্য বলেছি যে প্রত্যেকটা মাসের বকেয়া বিল কিস্তিতে দিতে হবে। বিলটা একসঙ্গে না দিতে পারলে জরিমানা দিতে হবে। এটাও এক ধরনের আইনি গড়খেলাপ। হাইকোর্টের একটা রায় আছে যে 45 দিনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন ডিসপোজ আপ করা পাবলিক বডির জন্য বাধ্যতামূলক। সুতরাং এটা না মানা বিআরসির জন্য আদালত অবমাননার শামিল। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বেশিরভাগ মানুষ ঘরে অবস্থান করায় বিদ্যুৎ বেশি ব্যবহার হয়েছে। সেই সঙ্গে মিটার না দেখে গড় বিল করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ পর্যন্ত তার কাছে প্রায় 5 লাখ অযৌক্তিক বিলের অভিযোগ জমা পড়েছে। সামনের 2 সপ্তাহের মাথায় সমন্বিতভাবে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আমাদের টোটাল কমপ্লেন আমরা এই পর্যন্ত পেয়েছি 4.5 থেকে 5 লক্ষ কমপ্লেন। 4 কোটি গ্রাহকের মধ্যে 1 থেকে 1.5% মতো বিল এরকম বেশ কম হয়েছে, যেখানে অতিরিক্ত বিলের অবস্থা দেখা যাচ্ছে। কারণ করোনা ভাইরাসের কারণে যারা বিল রিডার তারা তো বাসায় বাসায় গিয়ে বিলটা চেক করতে পারেনি, যার কারণে ওখানে কিছু গরমিল দেখা গেছে এবং অতিরিক্ত যারা এই কাজগুলি করেছেন সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের এই বিলগুলো আমরা আবার বিগত মাসের বিল দেখে আমরা ওগুলি সমন্বয় করে দিই। 10 থেকে 12 দিনের মধ্যে আমার মনে হয় সারা বাংলাদেশে ঠিক হয়ে যাবে। জনগণের দুর্ভোগ দূর করতে প্রতিটি অযৌক্তিক বিল স্থগিত করে দ্রুত প্রকৃত বিল পাঠানোর দাবি জানিয়েছেন ভোক্তারা এবং তারা এই বিভ্রান্তির পেছনে জড়িত সবার শাস্তিও দাবি করেছেন। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। ভারতের রাজধানী দিল্লির খুব কাছেই আজ সকালে হঠাৎ লক্ষ লক্ষ পঙ্গপাল হাজির হয়েছিল। দিল্লি লাগোয়া গুরগাঁওয়ের উপর দিয়ে পঙ্গপালের দল উড়ে যায়। রাজধানী দিল্লিতে ওই পঙ্গপালরা হানা দিলে কিভাবে তার মোকাবেলা করা হবে তা নিয়ে দিল্লির রাজ্য সরকার জরুরি বৈঠক করছে। হরিয়ানার গুরগাঁও শহরের কাছেই দিল্লি বিমানবন্দর, তাই পাইলটদেরকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বিবিসির অমিতাভ ভট্টশালী। বেলা তখন 11:15। গুরগাঁওয়ের বহুতলের 15 তলার ঘরে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন জয় ভট্টাচার্য। হঠাৎই তিনি এই রকম শব্দ শুনতে পেয়েছিলেন। তারপরে জানলা দিয়ে তাকিয়ে তিনি কি দেখলেন সেটাই বলছিলেন বিবিসি বাংলাকে। আমার একটা বন্ধুর সাথে আমি একটা কল ফিক্স করেছিলাম, আমি কিছু জিজ্ঞেস করছিল ওকে। ঠিক সেই সময় আমি জানলা দিয়ে দেখি এনআইসি জাস্ট মানে একদম থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ মানে বার্ডস জানলা দিয়ে যাচ্ছে। আমি দেখে আই ওয়াজ কমপ্লিটলি ক্রেজি। দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ আই টোল্ড মাই ফ্রেন্ড, তুই দেখ ও গুরগাঁও থাকে কি দেখ লোকাস্ট অ্যাটাক, অ্যান্ড আই রাশড বিকজ আমি জানি কি এরা যদি হয় বাড়িতে ঢুকলে ইট উইল বি আ হিউজ প্রবলেম। তো আমরা গিয়ে সবকিছু বন্ধ করলাম, মানে একটা ইয়েলো ক্লাউড এর মতন হাওয়ায় 10-12 মিনিট ধরে দে জাস্ট কন্টিনিউয়াসলি পাস। তবে গোটা গুরগাঁওয়ের মানুষ এই দৃশ্য দেখতে পাননি। একটি নির্দিষ্ট এলাকা দিয়েই পার হয়েছে পঙ্গপালের দল।
ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বহু মানুষ, আর সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে। গুরগাঁওয়ের আরেক বাসিন্দা কৌশিক মুখার্জি বলছিলেন, আমি একটু বেরিয়েছিলাম, তখনই হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি সেটা হয়েছে। গাড়িতে এসে দেখলাম যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন আসছে বা ভিডিওস, ফটোজ এটসেট্রা। কিছু লোক ইনফর্মালি বলতেছে কেয়ার অফ ইয়োরসেলফ, বি কেয়ারফুল এন্ড সো অন, লোকের সেটা করছে, কিন্তু কোন রকম কোনো অফিসিয়ালি বা কোনো পাবলিক কোনো প্রায়র ওয়ার্নিং কিছু ছিল না। হরিয়ানার ঝজ্ঝর থেকে যে পঙ্গপালের দল গুরগাঁও আর দিল্লির দিকে আসছে সেটা শুক্রবার রাতেই বোঝা গিয়েছিল। এরা হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে কয়েক দশক পরপর উড়ে আসে খাবারের খোঁজে। মানুষের ক্ষতি সেরকমভাবে না করলেও ফসলের ব্যাপক ক্ষতি করে পঙ্গপালের দল। কথা বলেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিজ্ঞানের অধ্যাপক অম্লান দাসের সঙ্গে। মিডল ইস্ট হয়ে আমাদের পাকিস্তান হয়ে রাজস্থানে বেশি ঢুকেছে, এখন সেখান থেকে দিল্লিতে ঢুকেছে, এটা রিপোর্ট পাওয়া যাচ্ছে 3-4 দিন ধরে। সাধারণত এরা যে গাছগুলোকে, প্ল্যান্টস গুলোকে এরা খায়, সাধারণত সেগুলো পয়েসি গোত্রভুক্ত, যেমন ভুট্টা, গম, ধান, সেই কাল্টিভেশনের পথ ধরে তারা কিন্তু এই গ্যাঞ্জেটিক প্লেন উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গ অব্দি আসার সম্ভাবনা আছে। গুজরাট আর রাজস্থানে সরকারি গবেষণাগার আছে যারা পঙ্গপালের হানা নিয়ে আগাম সতর্কতা দেয়। সেই অনুযায়ী প্রশাসন সাধারণ মানুষকে সতর্কও করেছিল। বলা হয়েছিল দরজা জানলা বন্ধ রাখতে আর থালাবাটি বাজিয়ে শব্দ করতে, যাতে পঙ্গপালের দল দূরে সরে যায়। কিভাবে পঙ্গপালের আক্রমণ থেকে ফসল বাঁচানো যায় তা নিয়ে গবেষণা করেছেন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের পতঙ্গ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান গোবিন্দ গুজর। তিনি বলছিলেন, If the farmer is very keen to protect its crop organically without using insecticide, they can use biopesticide like... মিস্টার গুজরের কথায় গবেষণায় দেখা গেছে কৃষক যদি জৈব পদ্ধতিতে ফসল রক্ষা করতে চান তাহলে নিম ফল থেকে তৈরি কীটনাশকও ব্যবহার করতে পারেন। পঙ্গপালদের রক্ষার পরিচিত ব্যবস্থা হলো শব্দ করা বা পতঙ্গ মারার ওষুধ স্প্রে করা। আজকাল ড্রোন ব্যবহার করেও পতঙ্গনাশক ব্যবহার হচ্ছে। এই কাজটা করতে হয় রাত্রিবেলা, যখন পঙ্গপালরা গাছে আশ্রয় নেয়, বলছিলেন ডক্টর গুজর। গুরগাঁও একেবারেই দিল্লির লাগোয়া, তাই যদি ওই পঙ্গপালের প্লেগ আক্রমণ করে তাহলে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়েই জরুরি বৈঠকে বসেছে দিল্লি প্রশাসন। আর গুরগাঁওয়ের পাশেই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোল সব বিমানের পাইলটদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী আকবর হোসেন। মোয়াজ্জেম, ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাসের প্রকোপে অর্থনীতিতে যে স্থবিরতা এসেছে, এর ফলে কর্মসংস্থানের উপর কী প্রভাব পড়বে, এই বিষয় নিয়ে আজ আমাদের আলোচনায় যোগ দিয়েছেন টেলিফোনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং ব্যবসায়ী ফজলুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রথমে আসি ফাহমিদা খাতুন আপনার কাছে, যে অর্থনীতিতে যে স্থবিরতা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, পৃথিবীর অন্য দেশে অনেক দেশে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এর কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়বে, আপনারা কি অনুমান করতে পারছেন? ধন্যবাদ। করোনা কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড যে স্থবিরতায় পড়েছে, সেটার কারণে কিন্তু কর্মসংস্থানের উপরে বিরূপ প্রভাব সারা পৃথিবীতেই পড়ছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তো এইটা বিভিন্ন হিসাবে বিভিন্নভাবে দেখানো হয়েছে এবং যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা এবং এটার প্রভাবটা এখনো একটা চলমান প্রক্রিয়া, সুতরাং প্রতিনিয়তই এই সংখ্যাগুলো পরিবর্তিত হচ্ছে। তো প্রথমে যেই জায়গাটাতে আঘাত হানছে সেটি হচ্ছে যে অনানুষ্ঠানিক খাতের যে কর্মসংস্থান সেগুলোতে, এবং আমাদের দেশে আপনি জানেন যে প্রায় 85% কর্মসংস্থান হয়ে থাকে অনানুষ্ঠানিক খাতে, এবং যখন অর্থনীতি বন্ধ থাকে কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যায় তখন কিন্তু সবার আগে এই অনানুষ্ঠানিক খাতের যারা কাজ করে তারাই ক্ষতিগ্রস্ত হয়। এবং আমাদের দেশে যেহেতু এই 85% যেটা কিনা আপনার 5 কোটি লোকের মতো হবে,
তো তারা কর্মসংস্থান হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে। এই যে অনানুষ্ঠানিক খাতের কথা বলছেন, একটু বুঝিয়ে বলবেন কি শ্রোতাদের জন্য এই খাতগুলো আসলে কি? যেমন ধরুন যারা কিনা দিন মজুর তারা, তারপরে যারা রাস্তার পাশে দোকান, ছোট মুদির দোকান, ছোট দোকানপাট, চায়ের স্টল এগুলো করে, যারা বাসা বাড়িতে দৈনিক ভিত্তিতে কাজ করে, যারা সেলুন বিউটি পার্লারে কাজ করে, তো এইরকম যাদের কিনা অনেকটাই আপনার দৈনিক ভিত্তিতে অথবা মাসিক ভিত্তিতে হলেও তাদের আসলে ব্যবসা বন্ধ থাকলে কিংবা দোকানপাট বন্ধ থাকলে তাদের কাজের ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। কর্মসংস্থান যে হয় সেই চুক্তিবদ্ধ ভাবে থাকে না। অনেক অফিসে যেখানে আমরা আনুষ্ঠানিক খাতে দেখা যায় যে আপনার অফিস আদালত কিছুদিন পর্যন্ত বন্ধ থাকলেও কিন্তু তারা বেতন পায়। তো এটা একটা, আরেকটি হচ্ছে যে এমনকি আনুষ্ঠানিক খাতেও এটার প্রভাবটা পড়ে যাচ্ছে এখন, যেহেতু এই করোনার প্রাদুর্ভাবের সময়কালটা প্রলম্বিত হচ্ছে। তো আমরা দেখেছি যে অনেক ব্যক্তি খাতেও কিন্তু অনেকেই কর্মী ছাঁটাই করছেন কিংবা তাদের আপনার বেতন কমানো হচ্ছে, তো সেটার প্রভাব সেখানেও পড়ছে। সংখ্যা আমি বলতে চাই না, কারণ কেউ বলছেন 1 কোটি লোক কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে আছেন, কেউ বলছেন 1.5 কোটি, সেটা আপনার সময়ই বলবে। কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী যে কর্মসংস্থান হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, অনেকে হারিয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই। আপনার কাছে আবারও আসবো ফজলুল হক। আমি ফজলুল হকের কাছে আসি। মিস্টার হক, আপনারা তো যে ব্যবসা করেন সেখানে প্রচুর মানুষকে সেখানে আপনারা কর্মসংস্থানে তৈরি করেছেন। সেখানে যেন স্বল্প শিক্ষিত মানুষ যেমন আছে, আবার শিক্ষিত তরুণ তরুণীরাও সেখানে কাজ করছেন, মানুষরা সেখানে কাজ করছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন যে আসলে এই তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে কি ধরনের প্রভাব তৈরি হবে? আমার মনে হয় যে, ধন্যবাদ, ফাহমিদা আপা যথার্থই বলেছেন, এবং ঝুঁকিটা সারা বিশ্বেই এবং সব ক্ষেত্রেই। এটা আমি যদি বলি বাংলাদেশের কথা পার্টিকুলারলি, যে একমাত্র সরকারি যে সমস্ত চাকরিজীবী আছেন বিভিন্ন লেভেলে, তারা ছাড়া আর প্রায় সকলেই কম বেশি ঝুঁকির ভেতরে আছেন। আপনি একটা উদাহরণ যদি দেই, এটা কতটুকু যথার্থ হয়ে জানি না, যে ব্যাংক সেক্টর, সেটাকে যত সমালোচনা থাকুক, আপাত দৃষ্টিতে তাদেরকে যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল বলা হয় এবং তাদের কাছে প্রচুর নগদ অর্থ থাকে এবং সেই চাকরিগুলো যথেষ্ট লোভনীয়। সেই ব্যাংক সেক্টর কিন্তু তাদের যে সমিতি, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে 2021 সাল পর্যন্ত তারা কোনো নতুন নিয়োগ করবে না, কোনো ছাঁটাই করবে না, কিন্তু তারা কিন্তু 15% বেতন কমানোর একটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তার মানে একদিকে বেতন কমছে এবং আরেকদিকে আগামী 1.5 বছর ব্যাংকিং সেক্টরে কোনো নতুন নিয়োগ হবে না, ব্যাংকের মতো একটা লোভনীয় সেক্টরে। সো এটা কিন্তু যারা নতুন চাকরিতে মানে ঢুকবেন বলে প্রত্যাশা করে আছেন ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে, তাদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ। আর আপনি আমাদের যে সেক্টর, আমি যে সেক্টরের সঙ্গে সরাসরি জড়িত, গার্মেন্ট সেক্টর, এটাও একটা মানে একটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট এমপ্লয়মেন্ট সেক্টর। এবং আপনি যথার্থ বলেছেন যে সব রকম কর্মজীবী এখানে আছে, একেবারে নিরক্ষর, অলমোস্ট নিরক্ষর থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত সকলেই আছেন। এবং এটা বলার অপেক্ষা রাখে না, ঝুঁকি কিন্তু সকলেই আছে, কারণ সেক্টর এই মুহূর্তে আমরা মনে করছি 50-60% ক্যাপাসিটিতে আমরা রান করছি। আমরা এখনো কোনো রকম আনুষ্ঠানিক খাতেতে যাইনি, এবং কিন্তু এই অবস্থা কতদিন ধরে রাখা সম্ভব হবে সেটা কিন্তু সময় বলে দেবে, যে করোনার পরিস্থিতি কিভাবে হয়, ব্যবসা বাণিজ্যে কি দাঁড়ায়। কিন্তু মোটের উপরে যেটা বলা যায় যে একদিকে যেমন বর্তমান যেই চাকরিজীবী যারা বিভিন্ন চাকরিতে কর্মী নিয়োজিত আছেন, তারা যেমন কম বেশি ঝুঁকিতে আছেন বেসরকারি খাতে, এবং তার চেয়ে তো বড় দুঃসংবাদ হচ্ছে যারা আগামী দিনে এই কর্মবাজারে প্রবেশ করবেন, বিশেষ করে শিক্ষিত তরুণ তরুণী, তাদের জন্য দুঃসংবাদটা মনে হয় আমার আরেকটু বেশি। এটা হচ্ছে তাদের অপেক্ষা সময়টা আরো অনেক বেশি দীর্ঘায়িত হবে। আপনার কাছে আবারও আসবো ফাহমিদা খাতুন। একটি দেশে যখন কর্মসংস্থানের সুযোগ কমে যায়, স্বাভাবিকভাবে তখন এক্সিস্টিং বা যারা কাজে থাকেন বা যে সেক্টরগুলোতে লোকজন কাজ করে, সেখানে বেতন কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়, মজুরি কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, যেটা এখন ব্যাংকিং সেক্টরে হচ্ছে, আরো অন্যান্য অনেক জায়গায় হচ্ছে। এটা হলে তখন সার্বিকভাবে অর্থনীতির উপর তো সেটা আরো নেতিবাচক প্রভাব তৈরি করবে, তাই নয় কি? অবশ্যই, কারণ যখন অর্থনৈতিক অবস্থা স্থবির থাকে, অর্থনৈতিক ডিপ্রেশন থাকে, তখন অর্থনীতিকে চাঙ্গা ভাব ফিরিয়ে আনতে অর্থনীতির মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে মানুষের কর্মসংস্থান এবং মানুষের হাতে অর্থ থাকা, যাতে কিনা মানুষ বাজারে অর্থ বিক্রি করতে পারে। তাহলে সামষ্টিক একটা
চাহিদা বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে তেজি ভাব ফিরে আসবে। সুতরাং এটা একটা আসলে সাইকেল, ভিশাস সাইকেল বলা যায়, যে দুষ্ট চক্র। সেরকম অবস্থার মধ্যে কিন্তু এই ধরনের রিসেশন যখন হয় বিশাল, তখন আমরা পড়ে যাই এবং সেটা থেকে বের হয়ে আসা সময় সাপেক্ষ ব্যাপার, এটাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আরো যে সমস্ত বিরাট ডিপ্রেশন গুলো হয়েছে, গ্রেট ডিপ্রেশন, সেগুলো থেকে বের হওয়া আসাটা সহসা হয়নি। এবং এখন একদিকে আপনার কর্মসংস্থান কমে যাচ্ছে, অন্যদিকে বেতন কমানোর ফলে কিন্তু অর্থনীতির মধ্যে আপনার অর্থ সরবরাহটাও কম হবে। সেই ক্ষেত্রে যেটা করা হয়, সেটা করা হয়েছে, এখনো ইতিমধ্যেই আরো প্রয়োজন হয়তো হবে, সেটা হচ্ছে যে অর্থনীতির মধ্যে প্রণোদনা প্যাকেজ দিয়ে অর্থনীতিতে আসলে তারল্য সৃষ্টি, মানুষের হাতে টাকা সৃষ্টির জন্য বিভিন্ন টাকা আসার জন্য বিভিন্ন পদক্ষেপ। সরকার ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজ দিয়েছেন, যেটা কিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা চালানোর জন্য, আর অন্যদিকে আসলে যারা একেবারে দারিদ্র্য সীমার নিচে রয়েছে সেই সমস্ত পরিবারদেরকে নগদ অর্থ সহায়তার ব্যাপারটি দিতে হবে। কিন্তু বলাই বাহুল্য সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক। আপনার কাছে আবারও আসবো, আপনার কাছে আবার আসবো। ফজলুল হক, আপনার কাছে জানতে চাই যে একটা অভিযোগ আছে যে যারা চাকরি দিচ্ছেন, এমপ্লয়ার যারা, অনেক প্রতিষ্ঠানে তারা আসলে করোনা ভাইরাসকালীন এই যে সময়টার যে একটা সুযোগও নিচ্ছেন, যে এক ধরনের ছাঁটাইতে যাওয়া বা বেতন কমানো, এটা কতটা প্রয়োজন এবং কতটা সুযোগ নেওয়া, এটাও কিন্তু একটা বিতর্ক আছে। আপনি এটাকে কিভাবে দেখেন? দেখেন, বিতর্ক থাকতেই পারে। এখন আমি যদি ওই ব্যাংকিং সেক্টর যারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন তাদের কথাও যদি বলি, যে এটা নিয়ে এখন এই প্রশ্ন উঠতেই পারে যে তারা এটা যথার্থ করেছেন কিনা, এবং মন্দ লোক সবসময়ই থাকে। তো কেউ কেউ যে একেবারেই এটার সুযোগ নেবেন না, খারাপ সুযোগটা নেবেন না, সেটা গ্যারান্টি দেওয়াটা কিন্তু মুশকিল। কিন্তু আমার মনে হয় যে এখানে যৌক্তিক আচরণের সঙ্গে সঙ্গে সবকিছুতে একটা মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা উচিত, এবং এটা অনেকেই করছেন, অনেকেই চেষ্টা করছেন। আমি আমার নিজের কথা নাই বলি, অন্য আমি অনেককেই জানি যারা চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন, তার বাড়ির গৃহকর্মী থেকে শুরু করে, তার বাড়ির ড্রাইভার থেকে শুরু করে, তার প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারীদের তাদেরকে একটা সুরক্ষা দেবার। কিন্তু এইটাও আমি যেটা আগেই বলেছি, এটাও কিন্তু নির্ভর করছে যারা এই চেষ্টাটা এখনো নিয়োজিত আছেন, এই চেষ্টাটা তারা কতদিন করতে পারবেন, এই করোনার এই প্রভাব কত দীর্ঘায়িত হবে, এই ব্যাপারটা যেটা ফাহমিদা খাতুন আগে বলেছেন যে ব্যাপারটা এখনো অনিশ্চিত। তো সেই ক্ষেত্রে যারা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন তারা কতদিন পারবেন সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। আর যারা সুযোগ নিচ্ছেন, আমি তাদের কাছে আহ্বান জানাতে পারি বড়জোর যে তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে তাদের সক্ষমতা অনুযায়ী মানবিকভাবে পুরো ব্যাপারটা দেখবার জন্য, এর বেশি হয়তো কিছু করবারও নেই। আপনার কাছে আবারও আসবো, ফাহমিদা খাতুন। সরকারি পরিসংখ্যানেই দেখা যায় যে বাংলাদেশে প্রতি বছর 20 লাখ তরুণ তরুণী যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা চাকরির বাজারে আসছেন। অন্য ইনফর্মাল সেক্টর বা অপ্রাতিষ্ঠানিক খাত যেটা বললেন সেটা তো ভিন্ন। এই যে 20 লাখ প্রতি বছর আসছে এবং এখানে এখন ব্যাংকিং সেক্টরে নিয়োগ বন্ধ থাকবে, আরও অন্যান্য সেক্টরে নিয়োগ কমে যাবে, তাহলে এই 20 লাখ আসলে পরে বাজারের অবস্থা কি দাঁড়াবে, সেটা সমাজের উপরের কি প্রভাব পড়বে? আচ্ছা, আমি একটু ছোট করে আগের প্রশ্নটা একটু উত্তর দিয়ে এটাতে আমি আসছি। সেটা হচ্ছে যে এই যে ব্যক্তি খাতের যে প্রতিষ্ঠানগুলো যারা বেতন কমাচ্ছে কিংবা ছাঁটাই করছে, তারা কিন্তু ব্যক্তি খাতের উপরে আসলে নিয়ন্ত্রণ নাই, এটা একটা কারণ। তারা এরকমই করে থাকে এবং ইনফ্যাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে করোনার শুরু থেকেই কিন্তু অনেক ব্যক্তি খাতের প্রতিষ্ঠান তারা ঘোষণা দিয়ে বেতন কমাবে, বোনাস কমাবে ইত্যাদি করে দিয়েছে। কিন্তু আমার আরেকটা বিষয় হচ্ছে যে অনুরোধ, সেটা হচ্ছে যে সমস্ত খাত আসলে প্রণোদনা প্যাকেজও সুবিধা পাচ্ছে, আবার তারা ছাঁটাই করছে কিংবা বেতন কমাচ্ছে, সেইখানে কিন্তু বিধিনিষেধ থাকা প্রয়োজন। সেটা সরকার যেহেতু দিচ্ছে এবং অনেক দেশ কিন্তু চিন্তা ভাবনা করছে যে এই ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করা যায় কিনা। আর আপনার এই এখনকার প্রশ্ন যে 20 লাখ তরুণ তরুণী প্রতি বছর কিন্তু আমাদের শ্রম বাজারে প্রবেশ করে এবং তারা কিন্তু সবাই চাকরি পায় না। আমাদের যুবকদের মধ্যে তরুণ জনগোষ্ঠীর প্রায় 11% বেকার থাকে স্বাভাবিক সময়ে, এবং এই অস্বাভাবিক সময়ে কিন্তু এটা দ্বিগুণ হয়ে যেতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে। সুতরাং এখানে যে বিষয়টা প্রয়োজন, আগে যেগুলো ছিল সেগুলো এখনো প্রযোজ্য, অর্থাৎ
আপনি অর্থনীতিতে যদি বিনিয়োগ না বাড়ে তাহলে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে না। এখন যেহেতু আমাদের বিনিয়োগের উপরে, অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে একটা স্থবিরতা ভাব, সেজন্যই বিনিয়োগ বাড়াতে হবে, সরকারি বিনিয়োগ এবং ব্যক্তি খাতের বিনিয়োগও কিভাবে চাঙ্গা করা যায়, এটি একটি। আরেকটা হচ্ছে যে আসলে এমনকি কোভিড চলে যাওয়ার পরেও যখন আমাদের অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে শুরু করবে, তখনও কিন্তু সবাই শ্রমবাজারে প্রবেশ করতে পারবে না, সবাই কিন্তু শ্রমবাজারে ফেরত আসতে পারবে না। এটার একটা কারণ হচ্ছে যে আপনার কর্মসংস্থানের চরিত্রটাই, বৈশিষ্ট্যটাই কিন্তু বদলে যাবে। সেখানে অনেক প্রযুক্তির ব্যবহার হবে এবং প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের জন্য যে ধরনের শিক্ষা, যে ধরনের প্রশিক্ষণ, যে ধরনের দক্ষতা প্রয়োজন, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আরো অনেক বেশি তরুণ তরুণী বেকার থাকবে। আপনার কাছে আবারও আসবো ফজলুল হক। ফাহমিদা খাতুন বলছিলেন যে বিনিয়োগ বাড়ানোটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা ব্যবসা করছেন, এখন যে পরিস্থিতি এবং সামনে যা আজ করতে পারছেন, আপনারা কি কনফিডেন্স বা আস্থা পান যে বিনিয়োগ বাড়াবেন যাতে করে কর্মসংস্থান হবে? সেদিকে আপনাদের কোনো আস্থা আছে? এটা আমার মনে খুবই জটিল প্রশ্ন, এবং যদি আমি মোটা দাগে বলি তাহলে এই সম্ভাবনাটা খুবই কম। কারণ এখন প্রত্যেকেরই মানে তার নিজের যে বিনিয়োগটা অলরেডি করা আছে, মানে প্রত্যেকে যার যার জায়গায়, তাদের কিন্তু প্রধান মানে এখন লক্ষ্য হচ্ছে সেই বিনিয়োগটাকে ধরে রাখা, সেই ব্যবসাটাকে ধ্বংস না হয়ে যায়। নতুন কোনো অবশ্যই কিছু মানে প্রত্যেক ক্রাইসিসের ভিতরে একটা অপরচুনিটিও তৈরি হয়, এটা থিওরি। তো আমার ধারণা কিছু অপরচুনিটি হয়তো এই ক্রাইসিসও তৈরি হবে, সেই ক্ষেত্রে কিছু নতুন বিনিয়োগ অটোমেটিক আসবে এই অপরচুনিটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে। তো আমার যেটা এই 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 প্রাইভেট সেক্টরে বিনিয়োগ খুব তাড়াতাড়ি মানে বিরাট কোনো পরিবর্তন হবে এটা আমি আশা করছি না। সরকার যেটা করতে পারে, সরকার তার বিনিয়োগ বাড়াতে পারে এবং সরকার কিছু নিয়োগের দিকেও যেতে পারে, কিছু অস্থায়ী নিয়োগও দিতে পারে। এই যে জব মার্কেটে যে সমস্ত তরুণ তরুণী বিভিন্নভাবে শিক্ষিত তরুণ তরুণী আসছে, তাদেরকে পার্মানেন্ট জব না হলেও এটা টেম্পোরারি জব ক্রিয়েট করতে পারে কিনা আমার কাছে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোনো আইডিয়া নেই, বাট এরকম একটা চিন্তা ভাবনা সরকার করতে পারে যাতে এদেরকে জব মার্কেটে অ্যাভেলেবেল রাখা এবং ইনডাইরেক্টলি যেটা আমরা আলোচনা করলাম যে মার্কেটে মানি সার্কুলেশনটা যতটা সম্ভব ঠিক রাখা, এবং সরকার বিভিন্নভাবে তার ওই সার্ভিসের মাধ্যমে তার বিভিন্ন কাজ এবং সেবার মান উন্নত করতে পারে। আর যারা জব মার্কেটে আসতে চাচ্ছে তারা যদি কেউ অনুষ্ঠান শুনে না, আমার তাদের প্রতি একটা ছোট্ট পরামর্শ আছে, যদি মূল আলোচনা এর বিষয় না, তারা এই সময়টা, এই যে কঠিন সময়টা, তারা নিজেদের যেই প্রাতিষ্ঠানিক দক্ষতা যারা তারা অর্জন করেছে তার বাইরে মানে টেকনিক্যাল নলেজ তারা আরো নিজেরা বাড়াতে পারেন কিনা সেদিকে মনোযোগ দাও, সেই ক্ষেত্রে মনোযোগ দেওয়া, যাতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারা নিজেদেরকে একজন বেটার ক্যান্ডিডেট হিসেবে মানে রিক্রুটের কাছে উপস্থাপন করতে পারে। যে আমি ফাহমিদা খাতুন আপনার কাছে আসি, যে ফজলুল হক বলছিলেন যে সরকারি নিয়োগ একটা অস্থায়ীভাবেও কিছু করা যায় কিনা। বাংলাদেশে এমনিতেই সমালোচনা আছে যে সরকারের আকার বা সরকারি কর্মচারী কর্মকর্তাদের আকার অনেক বেশি, সেখানে যদি আবার নিয়োগ বাড়ানো হয় এটা কি আদৌ দেশের জন্য কোনো সুফল দেবে? আমার কাছে মনে হয় যে আমি একটু ভিন্ন মত পোষণ করছি ফজলুল হক ভাইয়ের সাথে। সংক্ষেপে বলবেন, আমাদের সময় প্রায় শেষের দিকে। সেটা হচ্ছে আমি মনে করি যে আমি যে সমস্ত তরুণ তরুণী কাজে যেতে চায় তাদেরকে যদি আপনার যে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনিয়োজনের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু তারা সেখানে যেতে পারে, এবং সেটার জন্য তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ তারা যদি ছোট একটা ঋণ পায় এবং তরুণ তরুণীদের অনেক আইডিয়া আছে সেগুলো তারা দিয়ে কিন্তু আজকাল ডিজিটাল মাধ্যমে অনেক ধরনের কার্যক্রম তারা করতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহমিদা খাতুন, এবং একই সঙ্গে ফজলুল হক আপনাকেও, দুজনেই আপনারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই জন্য আমাদের হাতে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মোয়াজ্জেম হোসেনের কাছে। আকবর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে এই বিশেষ আলোচনাটি পরিবেশন করলেন সহকর্মী আকবর হোসেন। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছেন, অন্য দেশকে বাদ দিয়ে কোনো দেশ কেবল নিজের দেশের সব লোককে টিকা দিয়ে করোনা ভাইরাস মুক্ত হয়ে যাবে ভেবে থাকলে সেটা বিরাট ভুল। বাংলাদেশে করোনা ভাইরাসের সময় বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে মাত্রাতিরিক্ত বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ করছেন অনেক গ্রাহক। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7টায়। সেই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসি লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
BBC.